নমস্কার বন্ধুরা, আজকে শুভ সন্ধ্যা। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবারের বিষয়টা কিন্তু কোনো ফাঙ্গাস নয়, যদিও এই ভিডিওটার সঙ্গে ফাঙ্গাসের একটা সম্পর্ক আছে, একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে, কিন্তু এটা কোনো সবজিতে লাগা ফাঙ্গাস বা ডিরেক্টলি কোনো ফাঙ্গাসের গল্প এটা না, বা কোনো ভিডিও এটা না। এটা একটা খুব সাধারণ সমস্যা আমাদের। এটা আমাদের মানে মানব জাতির বা আমাদের বেশ কিছু আধুনিক সমাজের এটা একটা খুব সাধারণ সমস্যা। এই সমস্যাটা আপনারা অনেকেই নাম শুনেছেন এবং অনেকেই নাম এটা করেন, এবং ডাক্তারবাবুদের কাছে গিয়ে অনেক সময় এটা বলেন যে আমার এই সমস্যা আছে বা এতে এই আছে, এটা আমি খাবো না, আমার অ্যালার্জি আছে। হ্যাঁ, এই ভিডিও এবারের আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে অ্যালার্জি। এই অ্যালার্জি কী জিনিস, কোথা থেকে এলো, কেন মানুষের হয়, অ্যালার্জি জিনিসটা কি, হ্যাঁ এটা কি কোনো অসুখ না কোনো রকম সমস্যা না কি, এটা এই নিয়েই আছে আমাদের এই ভিডিওটা। তো এটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আমি আপনাদের খুব সহজ কথা, অ্যালার্জি জিনিসটা খুব কমপ্লিকেটেড, কিন্তু আমি আপনাদের তাও অনেকটা সহজ কথায় আপনাদের এই ভিডিওটা দিয়ে আজকে বোঝাবার চেষ্টা করব। আর আপনারা এটা একটু মন দিয়ে একটু শুনবার চেষ্টা করবেন, মনে হয় ভালো লাগবে। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে আসি। এখন ঘটনা হচ্ছে যে অ্যালার্জি জিনিসটা কী। অ্যালার্জি জিনিসটা বুঝতে গেলে তার আগে আমাদের একটু আমাদের শরীরের যে রোগ প্রতিষেধক ক্ষমতাটা বা রোগ প্রতিরোধক ক্ষমতা, এটাকে ইমিউন সিস্টেম বলা হয়, এই ইমিউন সিস্টেমটাকে একটু সহজে বুঝতে হবে। এটা যদিও খুবই কমপ্লিকেটেড, খুবই জটিল, কিন্তু তাহলে আমি খুব সহজে আপনাদের এটা বোঝাবার চেষ্টা করছি। এই ইমিউনিটি সিস্টেমটা ইমিউনিটি সিস্টেমের একটা অংশ, অনেকটা আমাদের ওই কম্পিউটারের অ্যান্টিভাইরাসের মতন। কম্পিউটারের অ্যান্টিভাইরাসে যেমন একটা ডাটাবেস থাকে, সে ওইগুলো দিয়ে চিনতে পারে যে এইটা ভাইরাস, এটা ভাইরাস নয়, এইটা ভাইরাস নয়, এটা অমুক ভাইরাস, এইগুলো যেমন চিনতে পারে, এরকম আমাদের এই রোগ প্রতিরোধক ক্ষমতারও একটা ওরকম ডাটাবেস আছে। সেই ডাটাবেসটা হচ্ছে আরএনএ পলিমেরেজ 2 বলে একটা এনজাইম আছে, যেটা হচ্ছে ওই আমাদের ইমিউনিটি সিস্টেম বা আমাদের এই রোগ প্রতিরোধক ক্ষমতার ওটাই হচ্ছে একটা ডাটাবেস। ওর মধ্যেই যত রকম রোগ জীবাণু, যত রকম ভাইরাস বলুন, ফাঙ্গাস বলুন, যত রকমের যে বিষাক্ত পদার্থগুলো বা ডিএনএগুলো, ওগুলো ওর মধ্যে মজুদ থাকে, এবং সেইগুলো থেকে ও চিনতে পারে যে এইটা ঢুকেছে, তুমি সাবধান হও, বা এর বিরুদ্ধে এইরকম এরকম 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 ব্যবস্থা নাও। ওই আরএনএ পলিমেরেজ 2 রোগ প্রতিরোধকে বলে দেয় যে এতগুলো টি সেল তোমার লাগবে, এতগুলো এই লাগবে, এতগুলো এই লাগবে, সৈন্য সামন্ত এইভাবে সমাও, মানে পুরো ওয়ার স্ট্র্যাটেজি, যেটাকে যুদ্ধ কৌশল বলে, যেটা রণকৌশল বলা হয়, যেটাকে এই রণকৌশল সাজাতে এই আরএনএ পলিমেরেজ 2 আমাদের শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে তাকে সাহায্য করে। এইবারে কি হয় সমস্যাটা, এটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষের ব্যাপার, মানে যেটা নর্মালি যে ঘটনাটা ঘটে বা সাধারণত যে ঘটনাটা ঘটার কথা বা ঘটা উচিত। এবারে কি হয়, যে মানুষের এই রকম অ্যালার্জি আছে বা যে মানুষের এই জিনিসটা আছে, তার কি হয়, তার এই আরএনএ পলিমেরেজ 2টা একটু অন্যরকম গোছের। কিরম গোছের না, সে সব জানে না, বা তার কাছে কিছু অজানা জিনিস আছে, সে কোনো কিছু অজানা জিনিস আছে, কিছু ভুল ধারণা আছে, এরকম সব তার মধ্যে আছে, মানে ইনকমপ্লিট আর কি জিনিসটা, তার পরিস্থিতিটা ইনকমপ্লিট। এবারে ইনকমপ্লিট হওয়ার ফলে সে কি করে, সে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে তাকে ঠিকমতো বোঝাতে পারে না, বা তাকে অনেক সময় ভুল বুঝিয়ে দেয় যে এটা না 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 না, এটা ওটা ভালো জিনিস মনে হচ্ছে না, আমার খুব একটা ভালো লাগছে, তুমি এটা একটু এর বিরুদ্ধে ব্যবস্থা নাও। তখন ইমিউনিটি সিস্টেম এবার দেখে কি, যে কীরকম হলো ব্যাপারটা, তো ঠিক ইমিউনিটি সিস্টেমের কাছেও তো একটা জিনিস আছে, তারও তো একটা বোঝবার ক্ষমতা আছে রে বাবা। সে দেখছে যে এটা কীরকম হলো, এটা তো ঠিক রোগ জীবাণুর মতো দেখতে লাগছে না, এটা তো একটা অদ্ভুত জিনিস আছে। যাই ও যখন বারণ করছে এটাকে আমি বাধা দিই, তো ওর কথায় বাধা দিল, তাহলে একটা হাফ ডান কাজ হয়ে রইল। এই হাফ ডান কাজটাই হচ্ছে আমাদের অ্যালার্জি। এটা ঠিক রোগটা প্রতিরোধক রোগ তো হলো না, অর্ধেক জিনিস হয়ে রইল। এবার হয়ে গিয়ে আমাদের শরীরে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। যেমন আমাদের শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, যেমন আমাদের একটা হয়ে গেল, মানে একটা শরীরের মধ্যে গায়ে একটা র্যাশ বেরিয়ে গেল, প্রচুর চুলকুনি হতে লাগলো, র্যাশ বেরিয়ে গেল, হ্যাঁ অনেক রকম কালো কালো লাল 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 ছোপ 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 দাগ হয়ে গেল। এইগুলো হলো এগুলো কেন হলো, এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন হলো, শুধু জ্বর হলো না কেন? কারণ আমরা জানি যে রোগ প্রতিরোধ যখন কোনো ভাইরাস বা কোনো কোনো রকমের সঙ্গে অ্যাটাক যখন হয়, তখন আমাদের সাধারণত জ্বর আসে। অ্যালার্জিতেও জ্বর আসে না তা নয়, আসে, কিন্তু এইগুলো এক্সট্রা কিছু সিমটম আসে। এই এক্সট্রা সিমটমগুলো হচ্ছে ওই ইমিউনিটি সিস্টেমের বাড়াবাড়ি।
অর্থাৎ সে না বুঝে কিছু একটা কাজ করে ফেলার ফলে সে তো হাফ ডান একটা কাজ করে ফেললো, বাড়াবাড়ি মানে হাফ ডান একটা কাজ করে ফেললো। এই হাফ ডান কাজের রেজাল্ট হচ্ছে ওই ধরনের জিনিসগুলো, ওই চুলকুনি বেরোনো, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাওয়া, হয়ে যাওয়া, একটা হাফ ডান কাজ একটা। সেই হাফ ডান কাজের রেজাল্ট হচ্ছে ওরম একটা অদ্ভুত পরিস্থিতি। তো সেইটা এবার আমাদের হয় ওই সাধারণত ওই RNA পলিমারেজ 2 ঠিক মতন আপডেট করতে পারে না, যে না পনিরটা কিন্তু অনেকের দুধে অ্যালার্জি আছে, অনেকের চিংড়ি মাছে অ্যালার্জি আছে, অনেকের মাংসতে অ্যালার্জি আছে বা পাঁঠার মাংসতে অ্যালার্জি আছে, আবার অনেকের নেই। এখন যার নেই সে পাঁঠার মাংসটাকে চেনে, তার ইমিউনিটি সিস্টেম পাঁঠার মাংসটাকে চেনে, সেই জন্য অ্যালার্জিটা হয় না। ওটাকে বলে যে না না এটা খাদ্যবস্তু, এটাকে তুমি পাস করতে দাও। আর ওকে বলে যে না এটা তোমার খাদ্যবস্তু নয়, এটা খেও না, এটা খেলে সব সমস্যা হবে, এটা খুব ভালো জিনিস না, ব্যাস এবার তাকে বসিয়ে দিল, তার এবার সমস্যা করে দিল। তার মানে তার ইমিউনিটি সিস্টেমটা হচ্ছে হাফ নোন ইমিউনিটি সিস্টেম, মানে অর্ধ পরিচিত ইমিউনিটি সিস্টেম বা অর্ধ শিক্ষিত ইমিউনিটি সিস্টেম। এটাকে সোজা বাংলা কথা বলা যেতে পারে যে একটা অর্ধ শিক্ষিত বা কম শিক্ষিত একটা রোগ প্রতিষেধক ক্ষমতা, যার ফলে আমাদের শরীরে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এখন এর উপায় কি? এর সহজ উপায় কি? তাহলে কি আমি মাংস খাবো না? না আমি কি দুধ খাবো না? অনেকে দুধে অ্যালার্জি থাকে। এবার কিসে কিসে অ্যালার্জি থাকে সেইটা এবার আমরা আসি। সাধারণত খুব খুব কমন অ্যালার্জেটিক জিনিস যেগুলো, সেটা হচ্ছে চিংড়ি মাছ, বেগুন এবং কচু। এই তিনটেতে সাধারণত খুব বেশি রকম অ্যালার্জেটিক হয়ে যায় মানুষ। কেন হয়ে যায়? তার কারণ হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু প্রপার মাছ নয়, ওটা একটা সামুদ্রিক পোকা। তবে যার ফলে ওর ভেতরে নানা রকম টক্সিন থাকে। এই টক্সিনগুলো থাকা, রোটোটক্সিন থাকে, হ্যাঁ, অ্যান্টিপাইরোমাইসিন থাকে, এই ধরনের সমস্ত টক্সিন থাকে, ক্লডিওমাইসিন থাকে, হ্যাঁ, প্যারামিউটিসিন থাকে, এই ধরনের সব মাইক্রোটক্সিনগুলো থাকে। আমি আপনাদের চিংড়ি মাছের মাইক্রোটক্সিন নিয়ে ভিডিও করেওছি এর আগে। সেই সব জিনিসগুলো থাকে, যার ফলে আমাদের শরীর এটাকে সত্যি সত্যি বিষাক্ত পদার্থ মনে করে, অজানা জিনিস মনে করে, ইমিউনিটি সিস্টেমের ওই RNA পলিমারেজ 2 এটাকে অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা দিয়ে দেয়, অনেকের ক্ষেত্রে না প্রায় ক্ষেত্রেই চিংড়ি মাছের থেকে এটা বের হয়। এবং আপনারা খুব ভালো মতন জানেন যে চিংড়ি মাছ কিভাবে ড্রেসিং করতে হয়। চিংড়ি মাছ যদি ঠিকমতো ড্রেসিং না করা হয়, তার ওই যে ইয়েটা আগে যদি বের করে দেওয়া না হয়, পায়ু পথটাকে যদি বের করে দেওয়া না হয়, তাহলে সেটা টক্সিন হয়ে যেতে পারে এবং ওটা অবভিয়াসলি আমাদের শরীরের মধ্যে একটা ক্ষতিকারক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। চিংড়ি মাছকে আমরা মানে করতে পারি, মানে ইমিউনিটি সিস্টেমকে আমরা দোষ দিতে পারি না, মানে এমনকি অ্যালার্জেটিক ইমিউনিটি সিস্টেমকেও আমরা দোষ দিতে পারি না। দ্বিতীয় জিনিস হচ্ছে বেগুন। বেগুনেও অনেক সময় অ্যালার্জেন থাকে, অনেক সময় না বেশ কিছু অ্যালার্জেন থাকে বেগুনের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে অক্সালেট অ্যালার্জেন, এই ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট কি করে? ক্যালসিয়াম অক্সালেটের যে ইয়েগুলো, মানে ক্রিস্টালগুলো, মানে ক্যালসিয়াম অক্সালেট যে রাসায়নিক পদার্থটা, এটা অনেকটা স্ফটিকের মতন, এরকম খোঁচা 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 লম্বা লম্বা স্ফটিকের মতন, অনেকটা ইয়ের মতন, অনেকটা ওই বোমা কাঁটা পেরিকের মতন সরু 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 স্পাইক থাকে। এবং সেইগুলো গলায় যখন চলে যায়, গলায় গিয়ে একটা সার্টেন পিরিয়ডের পর, সময়ের পর, বা জিভে পড়লে অনেক সময় কি হয়, চুলকুনি সৃষ্টি করে বা একটা ইরিটেশনের সৃষ্টি করে, এবং সেইটাই হচ্ছে অ্যালার্জেটিক ইরিটেশন। আচ্ছা, এরপরে আসছে কচু। কচুও ঠিক সেই এক, ওল, কচু, বেগুন, এগুলো ঠিক সেম জিনিস। এগুলোর প্রত্যেকটার মধ্যেই অক্সালেট ক্রিস্টাল আছে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল আছে, এবং এগুলো ওই সরু সরু কাঁটার মতো বিঁধে যায়, জিভের মধ্যে কাঁটার মতো বিঁধে যায়, এবং বিঁধে গিয়ে জিভের মধ্যে চুলকুনি শুরু করে, এবং কিছু কিছু ক্ষেত্রে গলাতেও চুলকুনি সৃষ্টি করে। এবং অনেক কচুতে, অনেক যেসব কিছু বুনো কচু আছে, বুনো ওল আছে, যেগুলো খাওয়াটা ঠিক না, সেগুলোর মধ্যে অনেক সময় এই ধরনের আরো অনেক রকম অ্যালার্জেন তার মধ্যে থাকে। স্পাইরুমিন বলে এক ধরনের অ্যালার্জেন থাকে, যেগুলো ওই বুনো কচুর মধ্যে পাওয়া যায়, এবং সেগুলো কিন্তু সত্যি খুবই ক্ষতিকারক এবং গলা ফুলে যেতে পারে। তাতে করে আমাদের ফ্যারেঞ্জাইটিস হতে পারে, ল্যারিঞ্জাইটিস হতে পারে, আমাদের ইনফ্ল্যামেশন হতে পারে, ওয়েসোফেগাল ইনফ্ল্যামেশন হতে পারে, এইগুলো সব হতে পারে। তা এসব ক্ষেত্রে আমাদের এইগুলো বন্ধ করে দিতে হবে। এগুলো আমাদের খাওয়াটা চলবে না, বা ফ্রিকুয়েন্টলি খাওয়া চলবে না, বা অনেক সময় আমাদের এগুলো খাওয়া চলবে না, খাওয়া বন্ধ করে দিলেই ভালো হয়। এগুলো হচ্ছে খুব কমন অ্যালার্জেন। এবার আমরা আসছি কিছু আনকমন অ্যালার্জেন, মানে যেগুলো ঠিক সাধারণ নয়, একটুখানি অসাধারণ, একটুখানি যাকে আমাদের হিন্দি ভাষায় বলা হয় থোড়া সা হাটকে হয়। কিরকম হাটকে হয় না, দুধ। অনেকের দেখা যায়, অনেক বাচ্চারই আছে, মানে আমার পাড়াতেই একটি বাচ্চা মেয়ে আছে, তার দুধে বা দুধ জাতীয় জিনিসে, এমনকি শুধু দুধ নয়, তার দুধ জাতীয় জিনিসে, যেমন দই, মিষ্টি, ছানা,
হ্যাঁ, সবেতেই তার ক্রিম, হ্যাঁ, ঘন দুধ যাই তাকে খাওয়ানো হবে তাতেই তার অ্যালার্জি আছে এবং তাতে তার ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে যাবে, নানা রকম সমস্যা এসে যাবে, অর্থাৎ সেই ইমিউনিটি সিস্টেম বেঁকে বসবে, এই দুধটা খেও না, দুধটা খুব বাজে জিনিস। এটাকে বলা হয় এটাকে ঠিক অ্যালার্জি বলে না, যদিও এটা অ্যালার্জির মধ্যে পড়ে, অবশ্য অ্যালার্জির একটা ভাগের মধ্যে পড়ে। এটাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। এই ল্যাকটোজ ইনটলারেন্সটা সাধারণত বাচ্চাদের কোনো সময় কোনো ক্ষেত্রে হয়, আজকালকার বাচ্চাদের হয়, কারণ আজকালকার বাচ্চারা একটু লিভারের দিক থেকে উইক। হ্যাঁ, একটা কথা প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই আরএনএ পলিমারেজ টুটা আসে কোত্থেকে? এটা আসে আমাদের লিভার থেকে, এবং আমাদের এই যে অ্যালার্জি বা এর রোগ প্রতিরোধক ক্ষমতা বা অ্যালার্জি হওয়ার যে ব্যাপারটা, এই বিষয়টা পুরোটাই লিভার দেখাশোনা করে, এর মূল অর্গানটা হচ্ছে লিভার। তো সুতরাং লিভার যদি ভালো থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যালার্জেনকে টপকে যেতে পারি, মানে অ্যালার্জেনকে আমরা বাধা দিয়ে দিতে পারি, এবং অ্যালার্জেনকে খুব সহজ পথ দিয়েই তাকে ঢুকিয়ে নিতে পারি, তাকে কোনো রকম অসুবিধার মধ্যে মানে সে যাতে না করতে পারে সেটা আমাদের ইমিউনিটি সিস্টেম দেখে নিতে পারে। কিন্তু যাদের এই ইমিউনিটি সিস্টেমটা পর্যাপ্ত নয় বা উইক, বা যাদের অপরিপক্ক, বা যাদের ইমিউনিটি সিস্টেমটা অজ্ঞ, তাদেরই এই অ্যালার্জিটা হয়ে যায় এবং তাদের এই সমস্যাটা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাল ইনফেকশনের মতন জিনিস সৃষ্টি হয়, আর কিছু কিছু ক্ষেত্রে স্কিনের উপর অ্যাকশনটা দেখতে পাওয়া যায়, এবং স্কিনের উপর অ্যাকশনটা দেখতে পাওয়া যায় যখন সেটা বেশি রকম হয়ে যায়, মানে অ্যালার্জির প্রাদুর্ভাবটা যখন খুব বেশি রকম হয়ে যায় তখন স্কিনের উপর জিনিসটা দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ ওই শ্বাসকষ্ট, নিউম্যাটিক এফেক্ট, মানে নিউমোনিয়াটিক এফেক্ট, নিউমোনিয়ার মতন জিনিস হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, গলা ব্যথা হয়, জ্বর আসে, নাক দিয়ে মুখ দিয়ে জল পড়তে শুরু করে, এই ধরনের জিনিসগুলো শুরু হয়, অনেকের হাঁচি শুরু হয়ে যায়। এছাড়া আর একটা কমন অ্যালার্জি পাওয়া যায়, সেটা হচ্ছে ধুলো। ধুলোটা সবসময় অ্যাভয়েডেবল, এটাকে আমি ঠিক অ্যালার্জি বলে ধরবো না, এটা আমাদের ইমিউনিটি সিস্টেমের সতর্কতা। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আসি আরও কিছু আনকমন অ্যালার্জিতে, যেমন দুধের কথা একটা বললাম। এরপরে আসে কিছু কিছু মানুষেরা আসে পাঁঠার মাংসে অ্যালার্জি আছে, রেড মিটে অ্যালার্জি আছে। রেড মিটটা যদিও প্রোটিন, তবে অবশ্য এখনকার ডাক্তাররা খেতে একটু বারণ করছেন, কিন্তু তাহলেও রেড মিটে একটা অ্যালার্জি কিন্তু আমরা দেখতে পাই। তাহলেও সেক্ষেত্রে রেড মিটটা কম খাওয়া বা রেড মিটটা একেবারে না খাওয়াটাই ভালো, এটা আমি বলবো। আর যদি খুব খেতে ইচ্ছে করে তাহলে এর প্রত্যেকটা ওষুধের অ্যালার্জির মেডিসিন পাওয়া যায়, অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন পাওয়া যায়। কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখতে পারেন। তবে আমার একটাই অনুরোধ যে ওষুধগুলো আমার কথায় খাবেন না, ওষুধগুলো আপনারা ডাক্তারকে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই তবে ওষুধগুলো খাবেন। এবং আপনার যদি কোনো একটা বিষয় লক্ষ্য করেন যে কোনো একটা কিছু খেলে বা কোনো একটা কিছুর গন্ধ শুঁকলেই আপনাদের একটা শরীরের মধ্যে একটা বিপরীত প্রক্রিয়া তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা শোঁকা বা খাওয়া বন্ধ করবেন, বা সঙ্গে সঙ্গে সেটাকে ছোঁয়া বন্ধ করবেন। বন্ধ করে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যে এটা ছুঁলে আমার এরম হচ্ছে, বা এটা শুকলে আমার এরম হচ্ছে, বা এটা খেলে আমার এরম হচ্ছে। প্রথমে বন্ধ করবেন, তারপর সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ সাহায্যে খেয়ে তারপর সেটা খাওয়া শুরু করবেন, অসুবিধে কিছু হবে না। আর এই যেটাকে আমি একটু আগে যেটার কথা বলছিলাম, ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটিক অ্যালার্জি, এটা সাধারণত খুব বাচ্চাদের হয়, এটা বড়দের খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু যদিও বড়দের এটা দেখতে পাওয়া যায়, তাহলে এটা কিন্তু ওষুধে সারে, এবং এটাকে ওষুধ দিয়ে সারানোটা খুব প্রয়োজন। অনেকের আছে ডিমে অ্যালার্জি, তবে ডিমে অ্যালার্জিটা হওয়াটাও একটু স্বাভাবিকের মধ্যে পড়ে। অনেক সময় ডিমটা আমাদের যেভাবে তৈরি হয় তাতে অনেক সময় ডিমে অ্যালার্জিক হয়ে যাওয়াটা খুব একটা আশ্চর্য কিছু নয়, কারণ আমাদের সদা সতর্ক ইমিউনিটি সিস্টেম, আমাদের যে এই ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধক ক্ষমতাটা আমাদের ভগবানের এমনই একটা দান যে এই আমাদের কিন্তু অর্ধেক চিকিৎসা করে দেয়, আমাদের শরীরের অর্ধেক চিকিৎসা কিন্তু এই করে দেয়, এই আমাদের সাবধান করে দেয়। তো সুতরাং এখানে আমি যদি অ্যালার্জি জিনিসটাকে একটু দেখি, ভালো করে যদি আমরা একটু দেখি, অ্যালার্জি জিনিসটা কিন্তু আমাদের সতর্ক করছে, আমাদের প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে ঢোকার চেষ্টা করছে, যে খারাপ হোক ভালো হোক, যেসব জিনিস বাইরে থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছে, সবই তো বাইরের জিনিস, এগুলোকে সবই ফরেন বডি হিসেবে শরীর ট্রিট করে। এইবার এটা কতটা ফরেন বডি হিসেবে, কতটা খারাপ বা কতটা ভালো, সেইটা ডিপেন্ড করছে ওই আরএনএ পলিমারেজ টু এর ওপর। তো সুতরাং আরএনএ পলিমারেজ টু যদি একটু বেশি সতর্ক হয় যে না তুমি এটা ভেবেচিন্তে খাও, তুমি এটা খেও না, যদি বলে আমাদের, তাতে আমাদের ক্ষতি কি আছে? তো সেই জন্য অ্যালার্জিক পার্সন যে অসুস্থ বা অ্যালার্জিক পার্সন যে রোগগ্রস্ত, এটা আমরা কখনোই বলতে পারি না। এটা কোনো অসুখ নয়, এটা হচ্ছে আমাদের রোগ প্রতিষেধক ক্ষমতার, এটা হচ্ছে একটা
কি বলবো, একটা সতর্কতা, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অতি সতর্ক হয়ে আমাদের আগে থেকেই বারণ করছে যে না 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 তুমি ধুলোর কাছে যেও না, না 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 তুমি গাছে হাত দিও না, ওখানে মাকড়সার জাল থাকতে পারে। এই যে আর একটা জিনিস মাকড়সার জাল, মাকড়সার জালটা কি খুব ভালো জিনিস? মাকড়সার জালটা মোটেও কোনো ভালো জিনিস নয়। তো সেটার থেকে যদি কারোর স্কিনে লাল লাল দাগ হয়ে যায় তাহলে মাকড়সার জালটাকে ধরবো বলে ওষুধ খাওয়াটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে। তো যাই হোক, এই ধরনের ব্যাপার। হ্যাঁ, এখন যদি সে খুব বেগুন খেতে ভালোবাসে, যদি বলে ডাক্তারবাবু আমি বেগুন খেতে খুব ভালোবাসি, বেগুন না হলে আমি খেতে পারি না, কিন্তু বেগুন খেলেই আমার জিভ চুলকায়, তখন তার একটা উপায় ডাক্তারবাবুকে করতে হবে। তবে যদিও এটা একটা ঘরোয়া উপায় আছে, বেগুন ভাজার উপর একটু চিনি ছড়িয়ে দিলে অনেক সময় দেখা যায় যে সেই অ্যালার্জিটা, সেই চুলকানি ভাবটা, জিভে চুলকুনি ভাবটা চলে গেল, সেটা কিন্তু হয়। এবং কচুটাকে যদি ভালো করে রান্না করা হয়, প্রসেস করে যদি রান্না করা হয়, তাহলে তার অক্সালেট ক্রিস্টালগুলো বা ভিনিগারে যদি ভিজিয়ে রাখা হয়, কচু বা ওই ধরনের জিনিসগুলো যদি ভিনিগারে ভিজিয়ে রাখা হয়, তাহলে আমি আমার মাকে দেখেছি এই কচু বা এই জাতীয় জিনিসকে, ওলকে যখন রান্না করতো তখন দেখা যেত তাকে ভিনিগারে বা গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে তার ওই ক্রিস্টালাইন যে এটাকে ক্রিস্টালগুলোকে নরম করে ফেলতো এবং তারপরে সেগুলো দিয়ে রান্না করতো এবং করার পরে দেখা যেত বেশ সুস্বাদুই খেতে হয়েছে, কোনো সমস্যা হচ্ছে না, গলা জ্বালাও করছে না, গলা ফুলছেও না, কোনো কিছুই হচ্ছে না। তো সুতরাং এইভাবে একটু সাবধান হয়ে আমাদের এটা খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, কারোর যদি খুব কোনো কিছুর থেকে যদি খুব বেশি রকম কোনো রকম সমস্যার সৃষ্টি হয়ে যায়, তাহলে সেইটাকে খাওয়া বা সেটাকে ছোঁয়া বা সেটার গন্ধ নেওয়া, সাধারণত তিনটে ভাবে আমাদের শরীরের মধ্যে জিনিসগুলো ঢোকে। একটা খাওয়ার মাধ্যমে ঢোকে, একটা ছোঁয়ার মাধ্যমে ঢোকে, আর একটা গন্ধের মাধ্যমে ঢোকে। এই তিনটে জিনিসের মধ্যে নাক দিয়ে ঢোকে, খাওয়া বা মুখ দিয়ে ঢোকে, আর হাতে টাচ করলে আমাদের জিনিসটা সাধারণত ঢোকে, বা শরীরের সংস্পর্শে এসে গেলে সেই জিনিসটা কিন্তু আমাদের ঢোকে। এই তিনটে পথ, এবং এই তিনটে পথকে যদি সাময়িকভাবে বন্ধ রেখে আমাদের যদি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং অ্যালার্জিকে আমরা খুব যথেষ্টভাবেই আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো। কি করতে হবে না, ধুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, 1 নম্বর জিনিস। তাহলে খুব সহজেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমাদের আশপাশটা যদি পরিষ্কার রাখি, যেখানে ধুলো হচ্ছে সেখানে নাক মুখ না নিয়ে যাই, তাহলে আমাদের হয়ে গেল, ধুলো থেকে আমরা অ্যাভয়েড হয়ে গেলাম। 2 নম্বর জিনিস, গাছ টাছগুলো যদি আমরা একটু সাবধানে, বাগান পরিচর্যাটা যদি একটু সাবধানে করি, অর্থাৎ যদি দেখি যে গাছে মনে হচ্ছে যেন গাছগুলোর উপর কি যেন রয়েছে, তো দূর থেকে যদি জল ছিটিয়ে দিয়ে যদি গাছগুলোকে আগে ধুয়ে নিই, তারপর যদি তার আশেপাশে যাওয়া আসার চেষ্টা করি, তাহলে আমাদের সমস্যার সমাধান। এবং বন্ধ ঘরে, অনেকদিন ধরে ধরুন কোথাও বেড়াতে গেছেন, এবার সেখান থেকে এসে ঘরে ঢুকবেন, দরজাটা খুলে আগে আলোটা না জেলে টর্চটা জেলে দেখে নেওয়া যে ভেতরে স্পাইডার ওয়েব আছে কিনা। যদি থাকে তাহলে একটা কাগজে আগুন ধরিয়ে যদি পুড়িয়ে দেওয়া যায়, তাহলে স্পাইডার ওয়েবগুলো জ্বলে যাবে। একটা মশালের মতন, ছোট্ট মশালের মতন তৈরি করে যদি জ্বলিয়ে দেওয়া যায়, তাহলে এটা হয়ে যাবে, স্পাইডার ওয়েব হয়ে পরিষ্কার হয়ে যাবে। এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের অনেক কিছুই আমরা অ্যাভয়েড করতে পারবো। এবারে যদি আমাদের খাবার থেকে যদি কিছু সমস্যা হয়, তাহলে একটা খাবারে যদি হয়, দেখা যায় যে সব খেলে কোনো অসুবিধে নেই, শুধুমাত্র চিংড়ি মাছ খেলে অসুবিধে, তো সেটা না হয় কিছুদিন বন্ধই রাখবো, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে না খাবো। এবং ডাক্তারবাবু যদি বলেন যে দুর্ভাগ্যজনকভাবে যদি বলে দেন যে চিংড়ি মাছটা আপনি খাবেন না, তাহলে খাওয়া বন্ধ করতে হবে, কিছু করার নেই। পাঁঠার মাংসটা খাবেন না, বন্ধ করতে হবে, কিছু করার নেই। যদি বলেন যে না আপনি ওই ওলটা খাবেন না বা কচুটা খাবেন না, তাহলে বন্ধ করতে হবে, কিচ্ছু করার নেই। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তা অ্যালার্জিটা খুব সহজে, মোটামুটি এই হচ্ছে অ্যালার্জির খুব সহজ সতর্ক জিনিস। এটাকে সারানো যায়, বিশেষ করে যেগুলো থেকে, যেমন আরেকটা অ্যালার্জি আছে, যেমন ধরুন ময়দা থেকে অনেকের অ্যালার্জি হয়, গ্লুটিন অ্যালার্জি। এইগুলোকে সাধারণত গ্লুটিন, দুধ, দই, এই ধরনের জিনিস থেকে যে যাদের অ্যালার্জি আছে, তাদের এটা ওষুধ দিয়ে সারানো যায়। এর অ্যান্টি অ্যালার্জিক আছে, ল্যাকটোজ ইনটলারেন্স, স্টার্চ ইনটলারেন্স, এইগুলো গ্লুটিন ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স, গ্লুটিন ইনটলারেন্স, এই দুটোকেই কিন্তু ওষুধ দিয়ে ম্যানেজ করা যায়। এর অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আছে এবং ওষুধ দিয়ে এগুলোকে ম্যানেজ করা যায়, এর কোনো সমস্যা হয় না, এগুলোকে ম্যানেজ করা যায়। এই জিনিসটা তৈরি হয় সাধারণত আমাদের রক্তে এক ধরনের কণিকা আছে, সেই এইথ্রোফিল বলে। সেই এইথ্রোফিল কাউন্টটা যদি কমে যায়, বা এইথ্রোফিল কাউন্টটা যদি অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো সাধারণত হয়। তো সেটা ওষুধ দিয়ে ঠিক করা যায়, এটার জন্য সমস্যা কিচ্ছু না, এটা কোনো সমস্যা না, এটাকে আমি সমস্যা বলবো না, অ্যালার্জিটাকে কোনো সমস্যা বলবো না। আমি অ্যালার্জিটাকে বলবো একটা আমাদের ইমিউনি সিস্টেমের সদা সতর্কতা বা ঘন্টা বাজানো, বেরিং অ্যালার্ম আর কি। এটা হচ্ছে আমাদের ইমিউনি সিস্টেমের একটা অ্যালার্ম। তা যাই হোক, আমি আশা করি আপনাদের মোটামুটি সহজে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে জানাবেন। তাহলে এখানেই শেষ করছি।